রেলওয়ে ২০২৪ ইতিমধ্যেই যে পরীক্ষাগুলো হয়ে গেছে সেই সমস্ত পরীক্ষার সায়েন্সের প্রশ্নপত্র নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। যে প্রশ্নগুলো আপকামিং যে কোনো চাকরির পরীক্ষায় তোমাদের কাজে লাগবে। সামনে এনটিপিসির পরীক্ষা রয়েছে, সামনে গ্রুপ ডির পরীক্ষা রয়েছে, এখন টেকনিশিয়ানের কিন্তু পরীক্ষা চলছে। তো প্রত্যেকটা প্রশ্ন, রেলওয়েতে আসা প্রশ্ন, রিসেন্ট প্রশ্ন, মানে কয়েকদিন আগেই দিয়েছে, যেগুলো ডিসেম্বরে পরীক্ষা হয়েছে, নভেম্বরে পরীক্ষা হয়েছে, সেই সমস্ত পরীক্ষার প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরবো এবং সেখান থেকে কি কি প্রশ্ন আসতে পারে, তার আশেপাশের কি কি প্রশ্ন দিতে পারে সেগুলো নিয়েও আজকে ক্লাসের ডিটেলস অ্যানালাইসিস করব। তো চলো শুরু করি। দেখে নিই প্রথম প্রশ্ন। দেখো কি দিয়েছে। দেখো, তরল অবস্থায় কোন অধাতু পাওয়া যায়। কোশ্চেনটা কিন্তু রিসেন্টলি আসা প্রশ্ন, মানে দুদিন আগে আসা প্রশ্ন। আরআরবি টেকনিশিয়ান ২০২৪ ডিসেম্বরেই পরীক্ষা হচ্ছে, সেই পরীক্ষায় আসা প্রশ্ন কোন অধাতু তরল অবস্থায় পাওয়া যায়। সঠিক উত্তর তোমরা জানো, সঠিক উত্তর হয়ে যাবে ব্রোমিন। ছবি দেখেই বুঝতে পারছো ব্রোমিন কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। এবারে এই ব্রোমিন তো চলে এসেছে, এবারে পরীক্ষায় আগামী দিনে কি কি প্রশ্ন দিতে পারে। এখান থেকে তোমাকে প্রশ্ন দিতে পারে এই যে ব্রোমিন, এটা পর্যায় সারণীর কোন শ্রেণীভুক্ত। মনে রাখবে এই ব্রোমিন হচ্ছে পর্যায় সারণীর ১৭ নম্বর গ্রুপের শ্রেণীতে অবস্থিত, ১৭ নম্বর শ্রেণীতে অবস্থিত মৌল। এবং এই মৌলগুলোকে ১৭ নম্বর শ্রেণীর যে সমস্ত মৌল আছে তাদেরকে একটা নাম দেওয়া হয়, সেই নামটা কিন্তু ইম্পর্টেন্ট। এর নাম হচ্ছে হ্যালোজেন মৌল, এর নাম হচ্ছে হ্যালোজেন মৌল। এবং এর সঙ্গে সঙ্গে আরও কয়েকটা মৌলের নাম তোমাকে পড়ে রাখতে হবে, ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন। তাহলে ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন এগুলো হচ্ছে হ্যালোজেন গোষ্ঠীভুক্ত মৌল, ১৭ নম্বর শ্রেণীতে পাওয়া যায়। এবং আরেকটা প্রশ্ন এখান থেকে পরীক্ষায় দিয়ে দেবে যে ফ্লুরিন হচ্ছে সবচেয়ে তড়িৎ ঋণাত্মক মৌল, সবচেয়ে তড়িৎ ঋণাত্মক মৌলের নাম। এটা আগামী দিনে তোমাদের পরীক্ষায় কোশ্চেনে অবশ্যই দেখতে পাবে যে সবচেয়ে তড়িৎ ঋণাত্মক মৌলের নাম কি, তোমাকে বলতে হবে ফ্লুরিন। চলে আসো পরের প্রশ্ন। দেওয়া আছে নিউরনের কোন অংশ তথ্য গ্রহণ করে। নিউরনের কোন অংশটা তথ্যকে গ্রহণ করছে। নিউরন দুটো কাজ করে, একটা তথ্য গ্রহণ করে, একটা তথ্যকে প্রেরণ করে। তোমরা নিউরনের ছবি দেখেছো, এরকম টাইপের নিউরনের ছবি হয়। নিউরনের এই ওপরের দিকে যে অংশগুলো ডালপালা বেরিয়ে গেছে এগুলোকে ডেনড্রন বলা হয় এবং তার প্রশাখাগুলোকে ডেনড্রাইট বলা হয়। তাহলে এই ডেনড্রনগুলো কি করে, ডেনড্রনগুলো এখানে তথ্যকে কিন্তু গ্রহণ করতে সাহায্য করে। তাহলে তথ্যকে গ্রহণ করে অপশানে তোমাদের নিশ্চয়ই ছিল, যারা পরীক্ষা দিয়েছে ডেনড্রন ছিল। তাহলে ডেনড্রন কিন্তু তথ্যকে গ্রহণ করে, তাহলে ডেনড্রন সঠিক উত্তর হয়ে যাবে। এবং তথ্যকে পরের নিউরনে প্রেরণ করে কে, পরের নিউরনে প্রেরণ করছে হচ্ছে অ্যাক্সন। এই পার্টটা হচ্ছে অ্যাক্সন। তাহলে অ্যাক্সন হচ্ছে তোমার কি করে না পরের নিউরনে প্রেরণ করতে সাহায্য করছে তোমার স্নায়ু উদ্দীপনাকে, বা কোনো তথ্যকে পরের নিউরনে প্রেরণ করতে সাহায্য করছে অ্যাক্সন। এবং মনে রাখবে এর সঙ্গে পরীক্ষায় প্রশ্ন দিয়ে দেবে যে স্নায়ুতন্ত্রের এককের নাম কি। তাহলে স্নায়ুতন্ত্রের এককের নাম একদম সোজা প্রশ্ন, তোমরা জানো স্নায়ুতন্ত্রের একক কিন্তু নিউরনকে বলা হয়। নিউরন হচ্ছে স্নায়ুতন্ত্রের একক। এবং তার সঙ্গে মনে রাখবে কোন কোষ বিভাজিত হতে পারে না। এটাও বারংবার পরীক্ষায় দিয়েছে, আবারও রিপিট হবে, কোন কোষ বিভাজিত হতে পারে না। মনে রাখবে স্নায়ু কোষ বা নিউরন কিন্তু তখন সঠিক উত্তর হয়ে যাবে। নিউরন কিন্তু বিভাজিত হতে পারে না, তার কারণ এর ভেতরে সেন্ট্রোজোম বলে একটা কোষীয় অঙ্গাণু পাওয়া যায় না। চলে এসো পরের প্রশ্ন। বলেছে হিটারের কয়েল কি দিয়ে তৈরি হয়। হিটারের যে কয়েল নাইক্রোম তারের কুণ্ডলী দিয়ে তৈরি করা হয়। ছবিতে দেখতে পাচ্ছ এই যে কয়েল এরম করা থাকে, তাহলে এগুলো হচ্ছে নাইক্রোম তারের কুণ্ডলী। কোন তার? নাইক্রোম তার। আমি আগের ক্লাসেই মনে হয় বলেছিলাম, তোমাদের পরীক্ষায় কোশ্চেন দিয়েছিল। আগের ক্লাসটা মানে ২ নম্বর ক্লাসটা খুলে একবার দেখবে। এর আগে আমি ক্লাস 1 করিয়েছি, পিওয়াইকিউ প্রশ্ন, মানে ২০২৪-এ আসা প্রশ্নের ক্লাস করিয়েছি, ক্লাস 1, ক্লাস 2, আজকে ক্লাস 3 চলছে। যেগুলো পরীক্ষায় দিয়েছে সেই সমস্ত প্রশ্ন করাচ্ছি। তো ক্লাস 2 নম্বরের ক্লাসটা খুলে দেখবে যে ওখানে একটা কোশ্চেন ছিল যে বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট কি দিয়ে তৈরি হয়। ওই কোশ্চেনের সঙ্গে আমি আশেপাশে টপিক বলতে গিয়ে রিলেটিভ টপিক বলেছিলাম এবং সেখানে বলেছিলাম যে এর পরের কোনো পরীক্ষায় আসবে যে হিটারের কুণ্ডলী বা হিটারের কয়েল কি দিয়ে তৈরি করা হয়। একবার ক্লাস খুলে দেখবে, কোশ্চেন এসেছে পরীক্ষায়। তো রিসেন্ট আসা প্রশ্ন যেগুলো বলছে এগুলো মনে রাখবে, এগুলো পরীক্ষায় কিন্তু কোশ্চেন দেখতে পাবে। তাহলে হিটারের কয়েল তৈরি হচ্ছে নাইক্রোম তার দিয়ে। পরের পরীক্ষায় তোমাকে দেবে এই নাইক্রোম তার কোন কোন ধাতু নিয়ে তৈরি করা হয়, এটা কিন্তু পরীক্ষায় আসবে। নাইক্রোম মনে রাখবে নাই থেকে আসছে নিকেল, নাই থেকে আসছে নিকেল, আর ক্রোম থেকে আসছে ক্রোমিয়াম। তাহলে নিকেল, ক্রোমিয়াম এবং তার সঙ্গে অবশ্যই আয়রন বা লোহা থাকবে। তাহলে এই তিনটে ধাতুর সংমিশ্রণে তৈরি হবে কি না নাইক্রোম তার। এর বৈশিষ্ট্য পরীক্ষায় দেখতে পাবে, পরের কোনো শিফটের পরীক্ষায় দেখতে পাবে যে নাইক্রোম তারের বৈশিষ্ট্য কি। এটা হচ্ছে মনে রাখবে উচ্চ গলনাঙ্ক,
এর গলনাঙ্ক খুব উচ্চ হয়, সহজে গলে যায় না এবং উচ্চ রোধাঙ্ক বিশিষ্ট হয়। উচ্চ গলনাঙ্ক, উচ্চ রোধাঙ্ক বিশিষ্ট হচ্ছে নাইক্রোম তারের কুণ্ডলী। এই সমস্ত প্রশ্ন কিন্তু ভালো করে পড়বে, পরীক্ষায় কিন্তু দেবে। চলে এসো পরের প্রশ্ন, লেবুতে কোন অ্যাসিড থাকে? জলের দরে ফলের রসের মতো প্রশ্ন দিয়েছে, লেবুতে কোন অ্যাসিড থাকে? এটা আমি বলে দিয়েছিলাম ক্লাসের মধ্যে, ক্লাস 1 ক্লাস 2 খুলে দেখবে। আমি যে এখন PYQ প্রশ্ন, যে রিসেন্ট আসা প্রশ্নের যে সিরিজ করাচ্ছি, ক্লাসগুলো কিন্তু প্রত্যেকটা গুরুত্বপূর্ণ। তাহলে লেবুতে কোন অ্যাসিড পাওয়া যাচ্ছে? লেবুতে মনে রাখবে সাইট্রিক অ্যাসিড পাওয়া যাচ্ছে। সাইট্রিক অ্যাসিড পাওয়া যায় কিন্তু লেবুতে। এর সঙ্গে সঙ্গে আরও পরীক্ষা দিতে পারে, এর পরের শিফটে পরীক্ষায় দেবে তেঁতুলে কোন অ্যাসিড পাওয়া যায়। তেঁতুলের মধ্যে কোন অ্যাসিড পাওয়া যায়? মনে রাখবে তেঁতুলে পাওয়া যাচ্ছে টার্টারিক অ্যাসিড। তেঁতুলে পাওয়া যাচ্ছে টার্টারিক অ্যাসিড। পরীক্ষায় তোমাকে দিয়ে দেবে যে টমেটোর মধ্যে কোন অ্যাসিড পাওয়া যায়। টমেটোর মধ্যে কোন অ্যাসিড পাওয়া যায়? মনে রাখবে টমেটোর মধ্যে পাওয়া যাচ্ছে অক্সালিক অ্যাসিড। পরীক্ষায় তোমাকে দিয়ে দেবে ভিনিগারে কোন অ্যাসিড পাওয়া যায়। ভিনিগারের মধ্যে মনে রাখবে যে পাওয়া যাচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিড পাওয়া যাচ্ছে ভিনিগারের মধ্যে। তাহলে এই সমস্ত অ্যাসিডগুলো কিন্তু ইম্পর্টেন্ট। পরীক্ষায় তোমাকে দিয়ে দেবে যে দইয়ের মধ্যে কোন অ্যাসিড পাওয়া যায়। দই, কমেন্টের মধ্যে আমাকে এর অ্যান্সারটা দেবে যে দইয়ের মধ্যে কোন অ্যাসিড পাওয়া যায়, কমেন্টের মধ্যে লিখবে। চলে এসো পরের প্রশ্ন, দেওয়া আছে ওয়াশিং সোডার সংকেত কি? একেবারে জলের দরে ফলের রসের মতো প্রশ্ন। আমি ইউটিউবেও বারংবার করিয়েছি, আমি কোর্সের ভেতরে তো করিয়েছি। যারা আমার কাছে পড়ছে তারা জানে যে ছেলেপিলে চাইবে এই সমস্ত প্রশ্ন আমার শিফটে আসুক। যারা পরীক্ষা দেয়নি তারা ঠাকুরের কাছে প্রার্থনা করে যে স্যার এই সমস্ত প্রশ্ন যেন আমার শিফটে আসুক। এরকম টাইপের ইম্পর্টেন্ট প্রশ্ন, বারংবার করানো প্রশ্ন। ওয়াশিং সোডার সংকেতটা তোমাদেরকে বলে দিই। ওয়াশিং সোডার সংকেত তোমরা জানো, এটা হচ্ছে কাপড় কাচা সোডা, যার সংকেত হচ্ছে Na2CO3। Na2CO3, 10H2O অপশানে দেওয়াও থাকে অনেক সময়, অনেক সময় দেওয়াও থাকে না। এর নাম হচ্ছে সোডিয়াম কার্বনেট। সোডিয়াম কার্বনেট, সোডিয়াম কার্বনেটের সংকেত হচ্ছে কাপড় কাচা সোডা। এর সঙ্গে সঙ্গে আরও জিনিসপত্রগুলো মনে রাখতে বলেছিলাম। একটা হচ্ছে খাবার সোডা, একটা হচ্ছে খাবার সোডা, সেটা বলেছিলাম সোডিয়াম বাইকার্বনেট। খাবার সোডা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট, মনে রাখবে খাবার সোডা সোডিয়াম বাইকার্বনেট NaHCO3। NaHCO3 সোডিয়াম বাইকার্বনেট। এর সঙ্গে সঙ্গে তুতের সংকেত পড়তে হবে, ব্লু ভিট্রিয়াল যাকে বলা হয়। এর সঙ্গে সঙ্গে পরীক্ষায় তোমাদের শিফটের মধ্যে দেবে গ্রিন ভিট্রিয়াল, এর সংকেত তোমাকে দিয়ে দেবে অয়েল অফ ভিট্রিয়াল কাকে বলা হয়, হোয়াইট ভিট্রিয়াল কাকে বলা হয়, দার্শনিকের উল কাকে বলা হয়। এই সমস্ত প্রশ্ন কিন্তু তোমরা আগামী দিনের শিফটে দেখতে পাবে। এই সমস্ত জিনিসপত্র আগামী দিনের পরীক্ষাতেও আসবে এবং তোমরা যদি ভাবো যে এই সমস্ত জিনিসপত্র আমরা পারছি না, তার মানে তোমাদের কিন্তু এখনো কনসেপ্টের প্রবলেম আছে, তোমাদের প্রিপারেশনের প্রবলেম রয়েছে। তোমাকে ভালো করে প্রিপারেশন নিতে হবে। তুমি যদি ভাবো যে আমি NTPCর পরীক্ষা দেবো, ফর্ম ফিল আপ করেছি, বা গ্রুপ ডির ফর্ম ফিল আপ করবো, গ্রুপ ডিতে 32,400 কিন্তু ভ্যাকেন্সি চলে এসেছে। তো ভ্যাকেন্সিতে তোমার এখন ফর্ম ফিল আপ শুরু হবে, ফর্ম ফিল আপ করবে। তো যারা ভাবছো যে গ্রুপ ডির ফর্ম ফিল আপ করবো, তাদের কিন্তু প্রিপারেশন এখন থেকে শুরু করতে হবে। যদি সায়েন্সটা কমজোরি থাকে, সায়েন্সের দায়িত্ব তোমাদেরকে আমি নিচ্ছি। আমি সায়েন্সটাকে তোমাকে এমনভাবে পড়াবো, আমাকে 4 থেকে 5 মাস সময় দেবে। আমি সায়েন্সটাকে তোমাকে এমনভাবে শিখিয়ে দেবো যে এই সমস্ত প্রশ্ন তোমার কাছে জলের দরে ফলের রস লাগবে। যদি কেউ পড়ে থাকে, কোনো বন্ধু বান্ধব, তাদের কাছে শুনবে যে আমি কেমনভাবে সায়েন্সটা কোর্সের ভেতরে পড়াই। বলে স্যার কোর্স কোথায় পাবো? কোর্স পেয়ে যাবে তোমরা ইওর স্টাডি অ্যাপের মধ্যে। বলে স্যার ইওর স্টাডি অ্যাপ কোথায় পাবো? ইওর স্টাডি অ্যাপ পেয়ে যাবে গুগল প্লে স্টোরের মধ্যে। বলে স্যার গুগল প্লে স্টোরে যেতে পারছি না, তাহলে কমেন্ট বক্সে চলে যাও, কমেন্ট বক্সে আমাদের লিঙ্ক রয়েছে গুগল প্লে স্টোরের, একবার ডাউনলোড করে নাও আমাদের ইওর স্টাডি অ্যাপকে। সেখানে গিয়ে ভিজিট করো, দেখে নাও, কিছু ফ্রি ক্লাস রয়েছে। আর এখানে তো আমি পড়াচ্ছি ইউটিউবের মধ্যে, তো দেখে নাও, এখান থেকে আমার ক্লাসগুলো দেখে নাও। সায়েন্সটাকে ভালো করে পড়তে হবে। গ্রুপ ডিতে কিন্তু 25 নাম্বার সায়েন্স থেকে আসে। কিভাবে সায়েন্সটাকে পড়তে হবে গ্রুপ ডি এর জন্য, আমি তার জন্য স্ট্র্যাটেজি ভিডিও তোমাদেরকে সামনে বানিয়ে দেবো, যে গ্রুপ ডিতে সায়েন্স কতটা গুরুত্বপূর্ণ, কোন কোন চ্যাপ্টার তোমাদেরকে পড়তে হবে, কিভাবে স্ট্র্যাটেজি নিয়ে তোমরা এগোবে। কারণ ফর্ম ফিল আপ হচ্ছে, ফর্ম ফিল আপ থেকে শুরু করে পরীক্ষা পর্যন্ত কিন্তু ভালো করে প্রিপারেশন করতে হবে। তাহলে ভ্যাকেন্সিটা কোনো বড় কথা না, ভ্যাকেন্সি 1 লাখ আসুক বা 30,000 আসুক, 30,000 তো ভ্যাকেন্সি দিয়েছে বাবা, তোমার তো একটা সিট দরকার। তো ভালো করে প্রিপারেশন নিয়ে ভালো করে পড়তে হবে এবং তার জন্য অবশ্যই ইওর স্টাডি অ্যাপে যুক্ত হতে হবে। ইওর স্টাডি অ্যাপের মধ্যে আমি লাইভে ক্লাস করাই। এছাড়াও পুরো গ্রুপ ডির বাদবাকি সাবজেক্টগুলোর জন্য কিন্তু আমাদের বেস্ট টিচার রয়েছেন। তোমরা জানো ম্যাথের জন্য সুজন স্যার রয়েছেন, একেবারে ওয়েস্ট বেঙ্গলের নাম্বার 1 টিচার। তার সঙ্গে সঙ্গে আমাদের অতসী ম্যাডাম রয়েছেন, আরও বাদবাকি সাবজেক্ট রিজনিংয়ের স্যার রয়েছেন। তো প্রত্যেকটা সাবজেক্টের জন্য কিন্তু আমাদের স্পেশালিস্ট স্যার ম্যাডাম রয়েছেন। তোমরা এখান থেকে প্রিপারেশন শুরু করে দাও, দেরি করলে হবে না। আমাদের নতুন ব্যাচ কিন্তু জানুয়ারিতে লঞ্চ হচ্ছে। কন্ট্যাক্ট নাম্বার কিন্তু নিচে দেওয়া আছে, তো কন্ট্যাক্ট নাম্বারে তোমরা কল করে ডিটেলসে জেনে নাও। আমরা চলে আসছি পরের প্রশ্ন। দেওয়া আছে পরের প্রশ্ন, ডিএনএ কে আবিষ্কার করেন? ডিএনএর আবিষ্কর্তার নাম কি? দেখে নাও, ডিএনএর আবিষ্কর্তার নাম মনে রাখবে ওয়াটসন এবং ক্রিক। ওয়াটসন এবং ক্রিক মনে রাখবে নাম দুটো, ওয়াটসন এবং ক্রিক। একটা মডেল আছে ওয়াটসন এবং ক্রিকের মডেল, যেটাকে বলা হয় ডিএনএর দ্বিতন্ত্রী মডেল।
পরীক্ষা এটাও দিতে পারে যে ডিএনএ এর দ্বিতন্ত্রী মডেল কে দিয়েছেন, তাহলে ডিএনএ দ্বিতন্ত্রী মডেল দিয়েছেন ওয়াটসন এবং ক্রিগ, এবং ডিএনএ এর পুরো নাম পরীক্ষায় তোমাকে দিতে পারে। মনে রাখবে ডিএনএ এর পুরো নাম হচ্ছে ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। তাহলে এই সমস্ত জিনিসপত্র পড়তে হবে। আর একটা জিনিস রয়েছে আরএনএ, তার পুরো নাম হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড। এগুলো নিউক্লিক অ্যাসিড, এর মধ্যে 4টে করে তোমার বেস পাওয়া যাচ্ছে, পিউরিন বেস, পিরিমিডিন বেস। পিউরিন বেস দুটো রয়েছে, পিরিমিডিন বেস দুটো রয়েছে। এই সমস্ত জিনিসপত্র আমি ক্লাসের মধ্যে করিয়েছি, একবার মানে প্রিভিয়াস ক্লাসে গিয়ে সার্চ করবে যে ডিএনএ ভার্সেস আরএনএ, ডিএনএ ভার্সেস আরএনএ ক্লাসের মধ্যে পুরো ডিটেলসে কিন্তু এই সমস্ত করানো আছে, এবং সেই সমস্ত জিনিসপত্র কিন্তু পরীক্ষায় দিচ্ছে। চলে এসো পরের প্রশ্ন। দেওয়া আছে ঘনত্ব বলতে কি বোঝায়। ঘনত্বের 4টে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন দিয়ে দিয়েছিল, হ্যাঁ, যেটা সঠিক তাকে তোমার ক্লিক করতে হতো, অপশানে ছিল। তো ঘনত্ব ইকুয়ালস টু, তোমরা মনে রাখবে এখানে অপশানের মধ্যে নিশ্চয়ই একটা এরকম ছিল, ঘনত্ব ইকুয়ালস টু ভর বাই আয়তন। ভর বাই আয়তন মনে রাখবে ঘনত্বর ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন। এখানে ডি ইকুয়ালস টু এম বাই ভিও বলা হচ্ছে, এবং এর একক নিয়ে পরীক্ষায় প্রশ্ন দেবে, আগামী শিফটে দিয়ে দেবে যে ঘনত্বের একক বলো। ঘনত্বের একক মনে রাখবে এসআই পদ্ধতিতে ঘনত্বের একক কেজি পার মিটার কিউব, কেজি পার মিটার কিউব হচ্ছে ঘনত্বের একক, এবং সিজিএস পদ্ধতিতে যদি বলে তাহলে এখানে গ্রাম হয়ে যাবে পার সেন্টিমিটার কিউব। তাহলে কেজি পার মিটার কিউব এবং গ্রাম পার সেন্টিমিটার কিউব হচ্ছে এর একক। সিজিএস এবং এসআইতে এর মাত্রা তোমাকে পরীক্ষা দিতে পারে, মাত্রা তোমাকে পড়তে হবে। তাহলে এর মাত্রা মনে রাখবে কি হবে, এর মাত্রা হচ্ছে এম, এম হয়ে যাবে আয়তনের মাত্রা হচ্ছে L-3 হয়ে যাবে, তাহলে ML-3। এই সমস্ত জিনিসপত্র, মাত্রা, একক, এগুলো আমি পুরো ডিটেলসে কোর্সের ভেতরে করাই। ছেলেপুলেদেরকে আরও অনেক রাশি রয়েছে, যে ভৌত রাশিগুলোর একক মাত্রা তোমাকে জেনে যেতে হবে, পরীক্ষা কিন্তু এগুলো দেবে। চলে এসো পরের প্রশ্ন। মানুষের শরীরের নর্মাল তাপমাত্রা কত? বারংবার করানো প্রশ্ন, মানুষের শরীরের নর্মাল টেম্পারেচার, সাধারণ তাপমাত্রা কত? কিন্তু অপশান এখানে ছিল, অপশানে কিন্তু কেলভিনে দেওয়া ছিল। তো কেলভিন অপশান ছিল, তোমাকে এখানে সেলসিয়াসে তুমি জানো এটা 37 ডিগ্রি সেলসিয়াস হয়, তুমি এটা ফারেনহাইটে জানো 98.6 ডিগ্রি ফারেনহাইট হয়, কিন্তু এটা দেওয়া ছিল কিসে? এটা দেওয়া ছিল কেলভিনে। মানে একটা কোশ্চেন থেকে তোমাকে কিন্তু এক্সামিনার 2-3টে কোশ্চেন জানতে চাইছে, তার মানে এখানে তোমাকে আমাদের দেহের তাপমাত্রা, নর্মাল তাপমাত্রা তোমাকে জানতে চাইছে, তার সঙ্গে সঙ্গে তোমাকে জানতে চাইছে যে তুমি সেলসিয়াস থেকে তুমি কেলভিনে কনভার্সন তুমি জানো কিনা, সেলসিয়াস থেকে কেলভিনে কনভার্সন তুমি জানো কিনা। তাপ এবং তাপমাত্রা চ্যাপ্টারের মধ্যে করানো রয়েছে আমার। দেখবে 37 ডিগ্রি সেলসিয়াসকে তুমি যদি কেলভিনে প্রকাশ করো, তাহলে তার সঙ্গে 273 যোগ করতে হয়, 273 যোগ করলে চলে আসবে এটা কেলভিনে। তাহলে কত আসবে অ্যান্সার আমার? 7 আর 3 শূন্য, 7 আর 3 10, 10 10 11 এক হাতে রইল 1, 310 কেলভিন কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। তার মানে এখানে তোমাকে একটা কোশ্চেনের মধ্যে কিন্তু দুটো কোশ্চেন জেনে নিল, তার মানে কোশ্চেন আস্তে আস্তে লেভেল হাই হচ্ছে, কনসেপচুয়াল কোশ্চেন আসছে, সেই জন্য তোমাকে কনসেপ্ট ধরে ধরে পড়তে হবে, নাহলে কিন্তু তুমি পারবে না। মানুষের দেহে যেমন নর্মাল তাপমাত্রা দিয়েছে, পরীক্ষা দিয়ে দেবে রক্তের পিএইচ কত, মানুষের শরীর দিয়ে ক্লাস করানো আছে, একবার তুমি দেখে নেবে। মানুষের শরীর থেকে আমি 50টা কোশ্চেন করিয়েছি, বেস্ট 50 কোশ্চেন, দেখবে ওখানে মানুষের শরীরের তোমার দিয়ে দিল যে রক্তের পিএইচ এর মান কত, আগে কোশ্চেনে দিয়েছে। হ্যাঁ, মানুষের শরীরের তোমার বিভিন্ন পর্দার নাম, মস্তিষ্কের পর্দার নাম কি, হৃৎপিণ্ডের পর্দার নাম কি, পরীক্ষা দিল ফুসফুস কোথায় অবস্থিত রয়েছে, আমাদের হৃৎপিণ্ডের ওজন কত, মস্তিষ্কের ওজন পরীক্ষায় আগের দিন কোশ্চেন দিয়েছে, করিয়েছি আমি। তাহলে এই সমস্ত জিনিসপত্র পরীক্ষা কিন্তু দিচ্ছে, তো এগুলো পড়ে যেতে হবে। চলে এসো পরের প্রশ্ন। আলো কিরকম তরঙ্গ দিয়েছে এখানে, আলো কিরকম তরঙ্গ? মনে রাখবে আলো হচ্ছে একটা তির্যক তরঙ্গ, আলো হচ্ছে তির্যক তরঙ্গ, আলো এক প্রকারের তির্যক তরঙ্গ, এবং এর সঙ্গে সঙ্গে মনে রাখবে এটা হচ্ছে একটা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। তাহলে আলো তির্যক তরঙ্গ প্লাস তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। পরীক্ষায় এবারে কোশ্চেন তোমাকে দিতে পারে যে শব্দ কিরকম তরঙ্গ। শব্দ মনে রাখবে শব্দ হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ, শব্দ হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ, এবং তার সঙ্গে সঙ্গে মনে রাখবে এটা হচ্ছে একটা স্থিতিস্থাপক তরঙ্গ। তাহলে স্থিতিস্থাপক প্লাস অনুদৈর্ঘ্য তরঙ্গ হচ্ছে শব্দ তরঙ্গ, আলোক তরঙ্গ হচ্ছে তির্যক তরঙ্গ প্লাস তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। চলে এসো পরের প্রশ্ন। চোখের কোন অংশটি সবচেয়ে বেশি সংবেদনশীল? চোখের মধ্যে কোন অংশটা আমাদের সবচেয়ে বেশি সংবেদনশীল? চোখের মধ্যে একটা অংশ রয়েছে কর্নিয়া, দেখতে পাচ্ছ এখানে কর্নিয়া, তাহলে কর্নিয়া অংশটা কিন্তু সবচেয়ে বেশি সংবেদনশীল, মনে রাখবে কর্নিয়া সবচেয়ে বেশি সংবেদনশীল। এবং চোখের উপরে একটা পর্দা আছে যার নাম হচ্ছে তোমার কনজাংটিভা বলা হয়। সবচেয়ে পাতলা পর্দার নাম কি? আমাদের শরীরের মধ্যে বা চোখের মধ্যে সবচেয়ে পাতলা অংশের নাম কি পরীক্ষায় দেবে? সবচেয়ে পাতলা অংশের নাম মনে রাখবে কনজাংটিভা, কনজাংটিভা হচ্ছে সবচেয়ে পাতলা অংশের নাম, কনজাংটিভা হচ্ছে সবচেয়ে পাতলা অংশের নাম। পরীক্ষা কোশ্চেন দেবে চোখের কোথায় আমাদের প্রতিবিম্ব তৈরি হয়? মনে রাখবে প্রতিবিম্ব কিন্তু চোখের রেটিনার মধ্যে তৈরি হয়, প্রতিবিম্ব কিন্তু আমাদের চোখের রেটিনার মধ্যে তৈরি হয়।
পরীক্ষা কোশ্চেন দেবে যে আমাদের চোখের অ্যাকুয়াস হিউমার কোথায় আছে, পরীক্ষা কোশ্চেন দেবে আমাদের শরীরের আমাদের চোখের মধ্যে ভিট্রিয়াস হিউমার কার কার মধ্যে অবস্থিত, এবং চোখের প্রতিবিম্ব কেমন তৈরি হয়, চোখের মধ্যে যে প্রতিবিম্ব তৈরি হয় সেটা উল্টো হয়, অসৎ হয়। তাহলে এই সমস্ত জিনিসপত্রগুলো পড়তে হবে, পরীক্ষায় এই সমস্ত জিনিসপত্র দিচ্ছে, চোখ সম্পর্কে ভালো করে কিন্তু পড়ে যেতে হবে। চলে এসো পরের প্রশ্ন, বাতাসে শব্দের বেগ কত জানতে চেয়েছে। পরীক্ষায় আসা প্রশ্ন, রিসেন্ট পরীক্ষায় আসা প্রশ্ন, বাতাসে শব্দের বেগ। মনে রাখবে বাতাসে শব্দের বেগ এখানে দেওয়া আছে, দেখো এয়ারের শব্দের বেগ হচ্ছে 331 মিটার পার সেকেন্ড। মনে রাখবে এককটাও কিন্তু গুলিয়ে দিতে পারে, একক ঘুরিয়ে ফিরিয়ে দিতে পারে। 331 দেওয়া আছে এখানে মিটার পার সেকেন্ড। এর আশেপাশে অপশন তোমাকে দিয়ে দেবে, নাহলে 332 দেবে, নাহলে 340 দেবে, নাহলে পরীক্ষা অপশানে 330 দেবে। তাহলে এখানে দেখবে 330 থেকে 340-এর মধ্যে যে অপশানটা থাকবে সেটা সঠিক উত্তর হবে। বাদ বাকি অন্যান্য মিডিয়ামের মধ্যেও এখানে শব্দের বেগ এখানে লিখে দিয়েছি চার্টের মধ্যে, একবার দেখে নেবে যে শব্দের বেগের চার্ট, তোমরা স্ক্রিনশট তুলে নিতে পারো। একটা জিনিস তোমরা মনে রাখবে, শব্দের বেগ সবচেয়ে বেশি কিন্তু কঠিন মাধ্যমে হয়, কঠিন মাধ্যমে শব্দের বেগ সবচেয়ে বেশি হয়। তারপরে দেখবে তরল মাধ্যমে, তারপরে সবচেয়ে কম কিন্তু শব্দের বেগ হচ্ছে বায়ু মাধ্যমে বা গ্যাসীয় মাধ্যমে। তাহলে সবচেয়ে বেশি বেগ কঠিন মাধ্যমে, তারপরে তরল, তারপরে গ্যাসীয় মাধ্যমে। চলে এসো পরের প্রশ্ন, দেওয়া আছে 20 কিসের একক। 20 হচ্ছে কিসের একক দিয়ে জানতে চেয়েছে এখানে। মনে রাখবে 20 হচ্ছে তেজস্ক্রিয়তার একক, তেজস্ক্রিয়তার একক হচ্ছে 20। মনে রাখবে তেজস্ক্রিয়তা বা রেডিও অ্যাক্টিভিটিও বলা হয়, রেডিও অ্যাক্টিভিটির একক কি হচ্ছে না 20 হয়ে যাচ্ছে। আর একটা একক রয়েছে তেজস্ক্রিয়তা, তার নাম কিন্তু পরীক্ষায় তোমাকে অপশানে দিতে পারে। মনে রাখবে বেকারেল, বেকারেল হচ্ছে তোমার আর একটা একক, এটাও হচ্ছে তোমার তেজস্ক্রিয়তার একক। তাহলে বেকারেল এবং এখানে 20 পেয়ে গেলাম, দুটো একক হচ্ছে তেজস্ক্রিয়তার একক। তেজস্ক্রিয়তা সম্পর্কে পরীক্ষা দিতে পারে কোশ্চেন যে আলফা রশ্মি, বিটা রশ্মি, গামা রশ্মি দিয়ে যে কোন রশ্মির ভেদন ক্ষমতা সবচেয়ে বেশি, ভেদন ক্ষমতা কোন রশ্মির সবচেয়ে বেশি। মনে রাখবে ভেদন ক্ষমতা সবচেয়ে বেশি হচ্ছে গামা রশ্মি, গামার চিহ্ন এরকম, তারপরে হচ্ছে বিটা, তারপরে হচ্ছে আলফা। পরীক্ষা তোমাকে কোশ্চেন দিতে পারে কোন রশ্মির বিকিরণ ক্ষমতা সবচেয়ে বেশি। পরীক্ষায় এরকম কোশ্চেন তুমি আগামী শিফটের মধ্যে দেখতে পাবে। বিকিরণ ক্ষমতা সবচেয়ে বেশি হচ্ছে আলফা রশ্মির, তারপরে হচ্ছে বিটা, তারপরে হচ্ছে গামা। তাহলে এই সমস্ত কোশ্চেন কিন্তু তুমি আগামী শিফটে দেখতে পেয়ে যাবে। চলে এসো পরের প্রশ্ন, দেওয়া আছে অ্যালুমিনিয়ামের আকরিক কোনটা। আকরিকের নাম আমি বারংবার ক্লাসে আগেও বলেছি যে আকরিক খুব খুব ইম্পর্টেন্ট, ধাতুর আকরিক কিন্তু পড়ে যেতে হবে। এখনো বলছি আকরিকের নাম কিন্তু পড়ে যেতে হবে, এবং পরেও বলবো আকরিকের নাম কিন্তু পড়ে যেতে হবে। পরীক্ষায় ইম্পর্টেন্ট, অ্যালুমিনিয়ামের আকরিক দিয়ে দিয়েছে, 3টা আকরিকের নাম মনে রাখবে। অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে বক্সাইড দেওয়া আছে একটা, এখানে করান্ডাম দেওয়া আছে একটা, ক্রায়োলাইট দেওয়া আছে একটা। বক্সাইড, করান্ডাম এবং হচ্ছে ক্রায়োলাইট, 3টে হচ্ছে ইম্পর্টেন্ট অ্যালুমিনিয়ামের আকরিকের নাম। এছাড়া অন্যান্য ধাতুর আকরিকের নাম তোমরা পড়বে, হ্যাঁ, লোহার আকরিকের নাম পড়বে, আয়রনের আকরিকের নাম, তোমরা তামার আকরিকের নাম পড়বে, তোমরা জিঙ্কের আকরিকের নাম পড়ে যাবে। দেখবে আকরিক, ধাতুর আকরিক নিয়ে আমরা ক্লাস করিয়েছি আমি, তো আগে দেখে নেবে, প্রিভিয়াস কোনো ভিডিওর মধ্যে দেখে নেবে। চলে এসো, রক্তের রং লাল হয় কেন। এটাও আমার এখানে ইউটিউবের মধ্যে বারবার করানো প্রশ্ন, কোর্সে তো কোনো কথাই হবে না। তাহলে এখানে লাল হয়, তার কারণ হচ্ছে হিমোগ্লোবিন থাকে বলে, হিমোগ্লোবিনের জন্য রক্তের রং লাল হয়, এবং হিমোগ্লোবিনের মধ্যে কি থাকে, আয়রন থাকে বলে রক্তের রং লাল হচ্ছে, যার চিহ্ন হচ্ছে Fe। হিমোগ্লোবিন কোথায় পাওয়া যায়, আরবিসির মধ্যে পাওয়া যায়। আরবিসি মানে লোহিত রক্তকণিকা, এবং লোহিত রক্তকণিকা নিয়ে পরীক্ষায় প্রশ্ন দিয়েছে যে লোহিত কণিকা কোথা থেকে উৎপন্ন হয়। লোহিত কণিকা উৎপন্ন হচ্ছে লাল অস্থিমজ্জা থেকে, লাল অস্থিমজ্জা থেকে মনে রাখবে লোহিত রক্তকণিকা উৎপন্ন হচ্ছে। এবং পরীক্ষা দিয়ে দেবে কোশ্চেন যে লোহিত কণিকার গড় আয়ু কত, 120 দিন মনে রাখবে লোহিত কণিকার গড় আয়ু। হিমোগ্লোবিনের পরিমাণ কত পরীক্ষা দিয়ে দেবে যে 100 ml রক্তের মধ্যে, 100 ml রক্তের মধ্যে হিমোগ্লোবিনের পরিমাণ হচ্ছে 14.5 গ্রাম মিলিগ্রাম, 14.5 মিলিগ্রাম। ঠিক আছে, তাহলে এটা আমরা পেয়ে গেলাম। এই সমস্ত জিনিসপত্র পড়ে রাখতে হবে। চলে এসো পরের প্রশ্ন, ডায়নামো কোন শক্তিকে কোন শক্তিতে রূপান্তর করে। ডায়নামো মানে হচ্ছে জেনারেটর, ডায়নামোকে বলে রাখতে পারো জেনারেটর। তাহলে জেনারেটর কোন শক্তিকে কোন শক্তিতে রূপান্তর করে, এটা যান্ত্রিক শক্তিকে রূপান্তর করছে, যান্ত্রিক শক্তিকে রূপান্তর করছে কোথায়, তড়িৎ শক্তিতে রূপান্তর করছে, যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তর করছে ডায়নামো। এবং ঠিক উল্টোটা, ভাইস ভার্সা, তড়িৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করবে মনে রাখবে মোটর, বৈদ্যুতিক মোটর তড়িৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করবে। এবং ফ্লেমিং এর ডান হস্ত নিয়ম অনুযায়ী কাজ করবে ডায়নামো। ফ্লেমিং এর মনে রাখবে, ফ্লেমিং এর ডান হস্ত নিয়ম অনুযায়ী কাজ করবে কিন্তু ডায়নামো, আর ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম অনুযায়ী কাজ করবে মোটর। ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম অনুযায়ী কাজ করবে আমাদের মোটর। চলে এসো পরের প্রশ্ন, দেওয়া আছে থাইরয়েড গ্রন্থি বড় হয়ে যাওয়ার কারণ কি। থাইরয়েড গ্রন্থি আমাদের গলার রয়েছে, আমাদের গলার ল্যারিংসের দুপাশে দেখতে পাচ্ছ থাইরয়েড গ্ল্যান্ড রয়েছে। এই থাইরয়েড গ্রন্থি বড় হয়ে যাওয়ার কারণ কি, ফুলে যাওয়ার কারণ কি, কারণ এর মধ্যে একটা পদার্থ রয়েছে মনে রাখবে আয়োডিন। আয়োডিন যখন কমে যায়, আয়োডিন কমে গেলে
কমে গেলে পারে তখন দেখবে থাইরয়েড গ্রন্থি বড় হয়ে যাচ্ছে এবং একটা রোগ হচ্ছে যার নাম হচ্ছে গয়টার বা গলগণ্ড। গয়টার বা গলগণ্ড বলা হচ্ছে এই রোগটার নাম, গলগণ্ড। গলায় গন্ডগোল, গলগণ্ড রোগ, ঠিক আছে। তাহলে থাইরয়েড গ্রন্থি বড় হয়ে যাওয়ার কারণ কি না আয়োডিন বেড়ে যাওয়া, তার কারণ হচ্ছে থাইরয়েড গ্রন্থি বড় হয়ে যাওয়া। এছাড়াও আর একটা কোশ্চেন এখান থেকে পরীক্ষায় দিতে পারে, এই থাইরয়েড গ্রন্থির ক্ষরণকে নিয়ন্ত্রণ করে কে? এর ক্ষরণকে নিয়ন্ত্রণ করে কোন হরমোন? আগামী দিনের শিফটে তোমরা দেখতে পাবে থাইরয়েড গ্রন্থির ক্ষরণকে নিয়ন্ত্রণ করছে টিএসএইচ বলে একটা হরমোন রয়েছে, টিএসএইচ, যেটা পিটুইটারি থেকে খরিত হচ্ছে। এর নাম থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, যেটা কিনা থাইরয়েড গ্রন্থির ক্ষরণকে নিয়ন্ত্রণ করছে। পিটুইটারি থেকে বেরোচ্ছে, বেরিয়ে থাইরয়েড গ্রন্থির ক্ষরণকে নিয়ন্ত্রণ করছে। তাহলে এর পরিমাণ যদি কমে যায় তাহলে পরে থাইরয়েড গ্রন্থির ক্ষরণও কমে যাবে, আয়োডিনের পরিমাণও কমে যাবে। চলে এসো পরের প্রশ্ন। দেওয়া আছে এক্স রে কে আবিষ্কার করেন? এক্স রে কোন বিজ্ঞানী আবিষ্কার করেন? দেখে নাও, বিজ্ঞানীর নাম হচ্ছে রন্টজেন। মনে রাখবে রন্টজেন হচ্ছে এক্স রে আবিষ্কার করেন। এবং এক্স রের মাধ্যমে কি করা হয় আমরা জানি, আমাদের বুকের ছবি তোলা হয়। মাংসকে ভেদ করে চলে যেতে পারে কিন্তু হাড়কে ভেদ করে যেতে পারে না। তাহলে আমাদের হাড়ের ছবি এরকমভাবে তোলা হয়, ডাক্তারের কাছে গেলে দেখবে এক্স রে করতে বলে। তাহলে এক্স রে হচ্ছে তোমার আমাদের হাড়ের ছবি তৈরি করতে সাহায্য করছে। চলে এসো পরের প্রশ্ন। প্রাণী কোষের কোন অংশকে পাওয়ার হাউস বলা হয়? পাওয়ার হাউস কাকে বলা হয়? আর কাউকে বলা হয় না, ইম্পর্টেন্ট প্রশ্ন, বারংবার করানো প্রশ্ন। মাইটোকন্ড্রিয়াকে বলা হয়। তাহলে মাইটোকন্ড্রিয়াকে কি বলা হচ্ছে? পাওয়ার হাউস অফ সেল বলা হচ্ছে বা কোষের শক্তি ঘর বলা হচ্ছে। এবং এটা একটা দ্বিপর্দা বিশিষ্ট কোষীয় অঙ্গাণু। পরীক্ষাটাও দিতে পারে যে এই মাইটোকন্ড্রিয়া কিরকম পর্দা বিশিষ্ট। এটা দ্বিপর্দা বিশিষ্ট, একক পর্দাযুক্ত কিছু কোষীয় অঙ্গাণু আছে, পর্দাবিহীন কিছু কোষীয় অঙ্গাণু আছে। এই সমস্তগুলো কিন্তু পড়ে যেতে হবে। এর সঙ্গে পরীক্ষা কোশ্চেন দিয়ে দেবে যে কৃষ্টি কোথায় পাওয়া যায়? কৃষ্টি কোথায় পাওয়া যায়? কৃষ্টি মনে রাখবে মাইটোকন্ড্রিয়ার মধ্যে পাওয়া যায়। এই যে মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দাগুলো ভাঁজ হয়ে, দেখতে পাচ্ছ এরকমভাবে ভাঁজ হয়ে গেছে, এই ভাঁজ হয়ে যে গঠন তৈরি করেছে তাকে আমরা কৃষ্টি বলে দিই। তাহলে কৃষ্টি পাওয়া যাচ্ছে মাইটোকন্ড্রিয়ার মধ্যে, একে কোষের শক্তিঘর বলা হয়। এবং আরেকটা জিনিস মনে রাখবে যে ক্রেবস চক্র, শ্বসনের একটা পর্যায় হচ্ছে ক্রেবস চক্র। এই ক্রেবস চক্র কিন্তু মাইটোকন্ড্রিয়ার মধ্যে সংঘটিত হচ্ছে। চলে এসো পরের প্রশ্ন। দেওয়া আছে যান্ত্রিক শক্তির একক কি? যান্ত্রিক শক্তির এসআই একক জানতে চেয়েছে। মনে রাখবে শক্তির এসআই একক হচ্ছে তোমার জুল পার সেকেন্ড। জুল পার সেকেন্ড হয়ে যাবে সঠিক উত্তর। একেই আমরা ওয়াট বলি। অপশানে দেখে নিতে হবে কোনটা বলেছে। তাহলে অপশানে যদি ওয়াট থাকে ওয়াট অ্যান্সার হবে, অপশানে যদি জুল পার সেকেন্ড থাকে তাহলে জুল পার সেকেন্ড হবে। এটা হচ্ছে এসআই একক। যদি বলে দেয় যে সিজিএস একক কি হবে, তাহলে সিজিএস একক মনে রাখবে এটা হচ্ছে আর্ক পার সেকেন্ড। আর্ক পার সেকেন্ড হচ্ছে সঠিক উত্তর হয়ে যাবে। এছাড়াও শক্তির আরও একক রয়েছে, একটা হচ্ছে এইচপি রয়েছে। এইচপি মানে হচ্ছে হর্স পাওয়ার। হর্স পাওয়ার যাকে আমরা অশ্ব ক্ষমতা বলি, বাংলায় আমরা কি বলি? অশ্ব ক্ষমতা বলে দিই। 1 এইচপি মানে মনে রাখবে 746 ওয়াট। 1 এইচপি মানে 746 ওয়াট, তোমরা মনে রাখবে। চলে এসো পরের প্রশ্ন। মহাকর্ষ সূত্র কে আবিষ্কার করেন? খুব সোজা প্রশ্ন, জলের দরে ফলের রসের মতো প্রশ্ন, চোখ বন্ধ করে অ্যান্সার দেওয়ার মতো প্রশ্ন। বিজ্ঞানী নিউটন, বিজ্ঞানী আইজ্যাক নিউটন, মহান বিজ্ঞানী আইজ্যাক নিউটন আবিষ্কার করেন মহাকর্ষ সূত্র। এবং তার সঙ্গে সঙ্গে তিনি আরও সূত্র দেন। মহাকর্ষ সূত্রের সঙ্গে সঙ্গে তিনি বলের সূত্র দেন। বলের তার 3খানা সূত্র রয়েছে, পড়ে রাখতে হবে, ক্লাসের মধ্যে করিয়েছি দেখবে। F=ma ফর্মুলা তিনি দিয়েছেন। F=ma দিয়ে পরীক্ষায় অঙ্ক দিতে পারে, পরীক্ষায় তোমাকে ক্রিয়া প্রতিক্রিয়া দিয়ে প্রশ্ন দিতে পারে, পরীক্ষায় তোমাকে জাড্ডের ধারণা দিয়ে প্রশ্ন দিতে পারে। F=ma তো বললামই। এই সমস্ত জিনিসপত্র কিন্তু বারংবার আসে এবং আবারও আসবে। তো চলে এসো পরের প্রশ্ন। অ্যাথলেটিক ফুড কার জন্য ঘটে? অ্যাথলেটিক ফুড ডিজিজ, রোগ নিয়ে প্রশ্ন দিয়েছে। তাহলে রোগ কিন্তু পড়ে যেতে হবে। মনে রাখবে এটা কিরকম ঘটিত রোগ? অপশানের মধ্যে ছিলই নিশ্চয়ই, এটা ফাঙ্গাস বা ছত্রাক ঘটিত রোগ। ছত্রাক ঘটিত রোগ। আগের দিনই কোশ্চেন দিয়েছিল যে ম্যালেরিয়া কিরকম ঘটিত রোগ, তার আগের দিন ছিল যক্ষা কিরকম ঘটিত রোগ। এরকম প্রশ্ন আসছে, রিসেন্ট পরীক্ষায় দিচ্ছে এবং আগেও দিয়েছে এবং পরেও দেবে। তাহলে যক্ষা হচ্ছে তোমার, আমি বলেছিলাম যক্ষা বিসিজি, এটা হচ্ছে তোমার মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস ব্যাকটেরিয়া ঘটিত রোগ। ম্যালেরিয়া বলেছিলাম প্রোটোজোয়া ঘটিত রোগ। তাহলে আগের ক্লাসগুলো দেখতে থাকবে। এগুলো হচ্ছে তোমার ইম্পর্টেন্ট সিরিজ আমি করছি এখন থেকে, যে প্রশ্নগুলো করাচ্ছি সেগুলো প্রত্যেকটা কিন্তু রিসেন্ট রেলওয়েতে আসা প্রশ্ন এবং এর আশেপাশ থেকে আবার প্রশ্ন দেবে। এটা ছত্রাক ঘটিত রোগ মনে রাখবে। চলে এসো পরের প্রশ্ন। কোন ধাতুর রোধ সবচেয়ে কম? রোধ সবচেয়ে কম মানে পরিবাহিতা সবচেয়ে বেশি। রোধ সবচেয়ে কম মানে পরিবাহিতা সবচেয়ে বেশি। মনে রাখবে কোন ধাতুর পরিবাহিতা সবচেয়ে বেশি? না সিলভার, যাকে আমরা রূপো বলি, যার চিহ্ন হচ্ছে তোমার এজি, সিলভার, রূপো, এর পরিবাহিতা সবচেয়ে বেশি, রোধ সবচেয়ে কম। তাহলে পেয়ে গেলাম সিলভার সঠিক উত্তর। এবং সিলভারের পরেই তারপরে আসবে গোল্ড। সিলভারের পরেই কি আসবে? গোল্ড চলে আসবে। ক্লিয়ার? এবং রোধের সংকেত মনে রাখবে, এখানে পরীক্ষায় দিয়ে দিতে পারে। রোধের একক হচ্ছে এসআইতে হচ্ছে ওহম। ওহম এর সিম্বল হচ্ছে এরকম ভাবে দেয়। এবং সিজিএসএ হচ্ছে স্ট্যাট ওহম। স্ট্যাট ওহম। তাহলে সিজিএসএ
স্ট্যাট-ওহম, এসআইতে হচ্ছে ওহম, আর আর দিয়ে ফর্মুলা দিয়ে পরীক্ষায় অঙ্ক দিতে পারে, মনে রাখবে আর ইকুয়ালস টু রো এল বাই এ। কমেন্টের মধ্যে তোমরা বলবে যে এই সমস্ত অঙ্ক যে বললাম, এফ ইকুয়ালস টু এম এ, আর ইকুয়ালস টু রো এল বাই এ, সিরিজ কানেকশন, প্যারালাল কানেকশন, এই সমস্ত দিয়ে কিন্তু অঙ্ক আগামী দিনেও আসবে। তো এই সম্পর্কিত ক্লাস যদি করতে চাও কমেন্টের মধ্যে বলবে স্যার আমরা চাই, তাহলে এই অঙ্ক নিয়ে, এই সমস্ত ফর্মুলা দিয়ে অঙ্ক নিয়ে ক্লাস নিয়ে আসবো। চলে এসো পরের প্রশ্ন, পটাশিয়াম ব্রোমাইড কোথায় ব্যবহার করা হয়? পটাশিয়াম ব্রোমাইড, ছবিতে দেখতে পাচ্ছ যে পটাশিয়াম ব্রোমাইড আগেকার দিনের যে ফিল্ম থাকতো, যে তোমরা যে যদি ফটোগ্রাফিক যে ফিল্ম, এখন তো ডিজিটাল ক্যামেরা চলে এসেছে, কিন্তু আগেকার দিনে এরকমভাবে এরকম ফিল্মের মধ্যে তোমার নেগেটিভ বলা হতো, তো এইগুলোর মধ্যে থাকতো, তাহলে সেই নেগেটিভের মধ্যে পটাশিয়াম ব্রোমাইড কিন্তু ব্যবহার করা হতো। তাহলে অপশনের মধ্যে এটা ছিল যে ফটোগ্রাফিক ফিল্ম, ফটোগ্রাফিক মনে রাখবে ফিল্মের মধ্যে ইউজ করা হতো, এটা তো এখন নেই, কিন্তু কোশ্চেন এখনো আসছে। ফটোগ্রাফিক ফিল্ম মনে রাখবে। বৈদ্যুতিক বাল্ব কিন্তু এখন আর নেই, কম দেখা যায়, এখন সব এলইডি সিএফএল চলে এসছে, কিন্তু বৈদ্যুতিক বাল্বের মধ্যে টাংস্টেন ধাতু যে ইউজ করা হতো সেটা কোশ্চেনে কিন্তু আসছে, তাই পড়ে তোমাকে যেতে হবে। পটাশিয়াম ব্রোমাইডের সংকেত তুমি মনে রাখবে, পটাশিয়াম ব্রোমাইডের সংকেত হচ্ছে KBr, KBr হচ্ছে পটাশিয়াম ব্রোমাইডের সংকেত। চলে এসো পরের প্রশ্ন, দেওয়া আছে ল অফ ফ্লোটিং কে আবিষ্কার করেন? ল অফ ফ্লোটিং, ভাসনের নিমজ্জনের সূত্র, মনে রাখবে আর্কিমিডিস বলে একজন বিজ্ঞানী ছিল, আর্কিমিডিস। তাহলে আর্কিমিডিসের সূত্র তিনি দিয়েছেন, আর্কিমিডিসের সূত্রই এটা ইউজ করা হচ্ছে, তিনি আবিষ্কার করেন ল অফ ফ্লোটিং, কখন কোনো বস্তু ভাসবে, কখন কোনো বস্তু ডুবে ভাসবে, কখন কোনো বস্তু ডুবে যাবে, এই শর্ত তিনি আবিষ্কার করেন। একটা বল আছে প্লবতা বল, প্লবতা বল ওপর দিকে কাজ করে, মনে রাখবে একটা বল হচ্ছে প্লবতা বল, সেই প্লবতা বল হচ্ছে ওপর দিকে কাজ করে, এবং বস্তুর যে ওজন সেটা হচ্ছে নিচের দিকে কাজ করে। বস্তু যে বল দিচ্ছে তার বস্তুর ওজন অনুযায়ী বল দেয়, সেই বস্তুর ওজন বা বলটা নিচের দিকে কাজ করে। তাহলে বস্তুর ওজন যদি বেশি হয়ে যায়, তাহলে পরে প্লবতা বলের থেকে যদি বেশি হয়ে যায়, তাহলে পরে ব্যাটা ডুবে যাবে। যদি বস্তুর ওজন এবং প্লবতা বল সমান হয়ে যায়, তাহলে পরে এই ব্যাটা ডুবে ডুবে ভাসবে। আর যদি বস্তুর ওজন কম হয়ে যায়, প্লবতা বল বেশি হয়ে যায়, তাহলে তখন কি করবে? ওকে ভাসিয়ে রেখে দেবে। তাহলে এই তিনটে সূত্র মনে রাখবে, আর্কিমিডিসের সূত্র বলা হয়। তো চলে এসো পরের প্রশ্ন, দেওয়া আছে হাইড্রোজেন বোমা কে আবিষ্কার করেন? হাইড্রোজেন বোমা ইম্পর্টেন্ট প্রশ্ন। ওপেন হেইমার বলে একটা সিনেমা কিন্তু বেরিয়েছে, তোমরা দেখবে ওপেন হেইমার অনেক কটা পুরস্কারও পেয়েছে, সেই পুরস্কার নিয়েও কিন্তু পরীক্ষায় প্রশ্ন দেবে, ওটা আমাদের ম্যাডাম করাবেন যে অস্কার জিতেছেন, এই জিতেছেন, ওই জিতেছেন, 7খানা পুরস্কার পেয়েছেন। সেই ওপেন হেইমার একজন সায়েন্টিস্টের নাম, সেই ওপেন হেইমার কিন্তু এই বোমা আবিষ্কার করেন। ওপেন হেইমার সঠিক উত্তর হয়ে যাবে। এটা হচ্ছে নিউক্লিয় সংযোজন বিক্রিয়ার মাধ্যমে তৈরি করা হয়, নিউক্লিয় সংযোজন বিক্রিয়ার মাধ্যমে কিন্তু তৈরি করা হচ্ছে এই বোমাটা। চলে এসো পরের প্রশ্ন, পরের প্রশ্ন আমাদের আজকে আর নেই। তো আমরা আজকে 25খানা প্রশ্ন করলাম, 25খানা শুধু প্রশ্ন ছিল না, প্রত্যেকটা প্রশ্নের পিছনে আমি অন্তত 4টে থেকে 5খানা করে টপিক বলেছি, টোটাল 4 25 এবং 100খানা দেখবে কোশ্চেন হয়ে গেছে। কোনো কোশ্চেনে হয়তো 2টো বলেছি, কোনো কোশ্চেনে হয়তো 6টা বলেছি বা 8টা বলেছি, তাহলে কোশ্চেন গুনবে দেখবে 80 থেকে 100টার মধ্যে কোশ্চেন কিন্তু এই ক্লাসের মধ্যে হয়েছে। এবং এই সমস্ত প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, কারণ আমি এক একটা কোশ্চেন মানে রিসেন্ট আসা প্রশ্ন ধরে তার আশেপাশ থেকে টপিকগুলো বলছি, যাতে কিনা এই সমস্ত প্রশ্নের যে অনুরূপ প্রশ্ন হবে, সেই প্রশ্নগুলো সিমিলার প্রশ্ন, সেগুলো তোমরা আগামী দিনে পরীক্ষায় কমন পাও। তো দেখবে এই সমস্ত ক্লাস থেকে পরীক্ষায় প্রশ্ন আসবেই আসবে। কমেন্টের মধ্যে লিখবে আর কি কি সম্পর্কে ক্লাস চাও। যদি এই সিরিজটা চালাতে চাও যে স্যার এখন রিসেন্ট যে পরীক্ষার কোশ্চেনগুলো এসেছে, রেলওয়েতে পরীক্ষায় আসা প্রশ্নগুলো নিয়ে আসুন, এএলপিতে প্রশ্ন নিয়ে আসুন, যে রিসেন্ট পরীক্ষা হয়েছে নভেম্বরে ডিসেম্বরে, টেকনিশিয়ানের পরীক্ষা হচ্ছে, আরপিএফ এসআই হয়ে গেছে, এই সমস্ত পরীক্ষাগুলো দেখে দেখে আমরা দেখবো যে রেলওয়ে কেমন টাইপের কোশ্চেন করছে বা আগামী দিনে কেমন টাইপের প্রশ্ন করতে পারে। তাহলে কমেন্টের মধ্যে অবশ্যই বলবে যদি এই ক্লাস চাও, রেলওয়ের রিসেন্ট পরীক্ষার প্রশ্নপত্র, তাহলে এই সিরিজটা আমি এখন চালাবো। তো চলো দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ ভালো থেকো, থ্যাংক ইউ, জয় হিন্দ।